এই নির্বাচন এটার একটু পটভূমি আমি দেই। পটভূমি হচ্ছে গত নির্বাচন যেটা 2016 সালে হয় এবং হিলারি ক্লিন্টন যে হেরে যায়, সেই সময় এটা তারপরের থেকে একটা ব্যাপক ভাবে এটা বিশ্লেষণ করা হয় এবং এবং বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয় যে যে কেন হারলো এবং কেন ডেমোক্রেটিক অনেক স্টেটে যেখানে অনেক ডেমোক্র্যাটস আছে কেন ভোট দিল না এবং কোথায় কোন জায়গায় অসুবিধা ছিল বা ভোটার আছে, এটা ব্যাপকভাবে বিশ্লেষণ করা হয়। যেমন উইসকনসিন, মিশিগান, পেনসিলভেনিয়া, এগুলো নিয়ে ব্যাপকভাবে পর্যালোচনা করা হয়। তো এটা আপনার ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি এবং বিভিন্ন পর্যায়ের এটা পর্যালোচনা হয় এবং পর্যালোচনায় তারা একটা জিনিস বুঝতে পারে, যেটা হচ্ছে যে এখানে অনেক ভোটার আছে যে ভোটারগুলিকে মূল ভাবে যারা কাজ করে তাদেরকে পৌঁছতে পারে না। তো যেমন একটা উদাহরণ আমি দেই, উদাহরণটা হচ্ছে যে গত নির্বাচনে আপনার, আমি এক্সাক্ট ফিগার দিতে আমি চেষ্টা করব, আমার কাছে আছে কিনা। সেটা হচ্ছে যে গত নির্বাচনে আসলে 2016 নির্বাচনে হিলারি ক্লিন্টন হেরে যায় পেনসিলভেনিয়াতে 44,292 ভোটে, আর মিশিগানে হেরে যায় 10,704 ভোটে। এক্সকিউজ মি। তো এত এক্সকিউজ মি, আমি একটু এটা বন্ধ করে দিই। এত এটা কিন্তু খুব বেশি ভোট না। আর আমাদের নীতি নির্ধারক যারা যারা এটার মধ্যে জড়িত ছিলেন, পরে আমি এটার সাথে যোগ দিলাম। তো দেখা গেল যে কোনখানে এবং কোথায় এই ভোটগুলি আছে এবং কাদের কাছে আমরা রিচ আউট করতে পারলে আমরা এই ভোটগুলি পাবো। তো এটার অগ্রণী ভূমিকা পালন করে আপনার ডিএনসির এএপিআই, এশিয়ান প্যাসিফিক আমেরিকান ইনিশিয়েটিভ, যে ককাস, তারা এটা ইনিশিয়েটিভ নেয় এবং তার সাথে আমিও জড়িত হই। দেখা যায় শুধু পেনসিলভেনিয়াতেই আপনার এশিয়ান প্যাসিফিক আমেরিকান যারা ভোটার, অরিজিনাল ভোটার 2,51,377। এটা একটু বাড়তেছে বা কমতেছে, এটা পরিসংখ্যান অনুযায়ী, বাট 2,51,000 ভোটার শুধু পেনসিলভেনিয়াতে। আপনার মিশিগানে 1,73,486 ভোট মিশিগানে। আপনার ইয়েতে আপনার উইসকনসিনে 91,556 ভোট, যেখানে হেরে গেছে গতবার 27,257 ভোটে। তো এগুলো আমরা আপনার এগুলাতে আপনি দেখা যাচ্ছে যে ভোট কোথায়, কেমন ভোটগুলি আমরা কি পৌঁছতে পারবো কিনা। তো হিসাবে এই যে ভোটারগুলি আমাকে একটু ডিস্টার্ব হচ্ছে। তো বিভিন্ন পর্যালোচনা করার পরে দেখা গেল যে আমাদের এই এশিয়ান ভোটারের মধ্যে আবার সাউথ এশিয়ান ভোটার আছে। অর্থাৎ সাউথ এশিয়ান বলতে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই ভোটারগুলি আছে। তো এই ভোটগুলি আমরা কি পৌঁছতে পারি কিনা এবং এই ভোটারগুলিকে আমরা কি ভোট দেওয়াতে পারি না, এটা হচ্ছে একটা প্রিসিশন টাইপ, যেটা আমরা বলি আর কি, একটা যে কিভাবে আমরা পৌঁছতে পারবো। এইটা জন্য তখন একটা মেকানিজম তারা তৈরি করে, সুপারিশ করে যে তাহলে আমাদের পৌঁছতে হলে আমাদের কি করতে হবে। তখন আমাদের একটা সাবগ্রুপ, যেটা অর্থাৎ এপি এর আন্ডার একটা সাবগ্রুপ, এটা হচ্ছে সাউথ এশিয়ান ফর বাইডেন, তারই গ্রুপে আমাদের তখন বলা হলো যে বাংলাদেশ ইজ ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল গঠন। তো এটা গঠন করা হলো, সাথে অন্যান্য গঠন করা হয়েছে, যেমন সাউথ এশিয়ান
ইন্ডিয়ান্স ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল, যেমন ভুটান এবং নেপাল একসাথে করলো জয়েন্ট ন্যাশনাল কাউন্সিল। এইরকম ভাবে বিভিন্ন ন্যাশনাল কাউন্সিল করা হলো, পাকিস্তানি ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল। তো এটা করে তখন এটা অবশ্যই তাদেরই স্বীকৃত এটা ক্যাম্পেইন গ্রুপ, একটা প্ল্যাটফর্ম, এবং আমাকে তারা ন্যাশনাল ডিরেক্টর তারা নিয়োগ করলো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি আমি আমার বাংলাদেশি ভোটার যা আছে, আমি যদি তার যদি 25%, মনে করেন আমরা 10% ভোট দিই, আমরা যদি সেখান থেকে ইনক্রিজ করে যদি 25%, 30%, 40% বা 50% ভোটার যদি আমরা আনতে পারি, এরকম ভাবে যদি ইন্ডিয়ান কমিউনিটি আনতে পারে, যদি চাইনিজ কমিউনিটি আনতে পারে, অর্থাৎ এশিয়ান প্যাসিফিক যে ভোটার আছে, অর্থাৎ তাহলে আমাদের কিন্তু এত মানে আমরা জিতে যাই। এবং এইবারকার আমরা প্রেসিশন টাইপ আমরা সেই কাজ করেছি, এবং আমরা যেভাবে এবার কাজ করেছি সেটা হচ্ছে আরো কাজ, যেমন হচ্ছে শুধু বাংলাদেশ ইজ ফর বাইডেন ন্যাশনাল যে হয়েছে তা না, আমি আবার সেই সুযোগে আমি নীতি নির্ধারকের কাছ থেকে আমি তাদের সাথে আলাপ করে আমি 13টা স্টেট ডিরেক্টর বানিয়েছি, 13টা স্টেট কমিটি বানিয়েছি। সেটা উদ্দেশ্য হচ্ছে যে একটু জনগণের কাছে পৌঁছে যাওয়া, বাংলাদেশিদের কাছে পৌঁছে যাওয়া, তাদেরকে ভোটার রেজিস্ট্রেট করা, তাদেরকে ভোট দেওয়া, তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে তাদের অনেক ভোটার আছে যেমন আমাদের হিসাবে অ্যারাউন্ড ডিপেন্ড, কোনোখানে 5%, কোনোখানে 10%, বাট অনেক আমরা 5% প্লাস বলবো, যেখানে আমাদের চাচা, দাদা, দাদি, নানা, নানি, খালা, খালু, তারা একটু বয়স্ক, তারা ভোট দেয় না। আমরা কিন্তু সে টার্গেট করেছি যে এই ভোটগুলি যে আমরা পাই তাহলে কিন্তু একটা সিগনিফিক্যান্ট, কেমন, বা অনেক ছেলে মেয়ে আছে যারা ভোট দেয় না, সিগনিফিক্যান্ট। এই টার্গেট করে আমরা কিন্তু এবার সেইভাবে কাজ করেছি। এবং মজার ব্যাপার হচ্ছে যেটা অনেকে জানতো না, শুধু সেটা হচ্ছে যে এবার ন্যাশনালি এই যে সমস্ত টার্গেটে যে সমস্ত সুইং এবং রেড স্টেট, আমরা কিন্তু আমাদের ন্যাশনালি সাউথ এশিয়ানদের একটা ভোটার লিস্ট করা হয়। এই ভোটার লিস্টটা কিন্তু একেবারে পিন পয়েন্টেড, অর্থাৎ যে এটা যে আপডেটেড, এটা একেবারে যে পুরান তা না, এবং কে কে ভোটার, কে কে ভোট দিচ্ছে না দিচ্ছে, কখন, সবকিছু আমরা জানতেছি। এবং সেইভাবে আমরা মোবিলাইজ করছি তাদেরকে, তোমরা ভোট দাও, একবার দিবার বলেছি। এবং এই আজকে যদি দেখেন যে 30,000 ভোট আজকে পেনসিলভেনিয়াতে 30,000 প্লাস ভোটে যে আজকে জিতলো, এটা কিন্তু আমরা মনে করি যে আমাদের এটা বিরাট স্বীকৃতি। এবং শুধু এই স্বীকৃতি এইভাবে বলবো যে আপনি যদি পেপার খুলে দেখেন, ওয়াশিংটন পোস্ট বলেন কিংবা নিউ ইয়র্ক টাইমস বলেন কিংবা ওয়াল স্ট্রিট জার্নাল বলেন কিংবা যে কোনো পেপার আমেরিকার, ওদের কিন্তু একটাই কথা আমি সারমর্মভাবে বলা যায়, সেটা হচ্ছে যে সাউথ এশিয়ানস আর সাইলেন্ট ফোর্স, যেটা বলছে, অর্থাৎ এই যে আমরা যে ব্যাপকভাবে যে সাইলেন্টলি কাজ করেছি, এইটাই কিন্তু আজকে তার ফলশ্রুতি। আজকে আমাদের প্রেসিডেন্ট, আমরা আমাদের পার্টি থেকে প্রেসিডেন্ট হলো। এটা কিন্তু আমাদের খুব পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করেছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে এখানে যে আপনি বোধহয় নিশ্চয়ই জানেন যে আমাদের কিন্তু ফ্রম টপ টু লেভেল আমাদের প্রত্যেক নির্দেশ ছিল যে কেউ কিন্তু মিডিয়াতে আসবে না, এবং আমিও আসেনি। আপনি নিশ্চয়ই জানেন আমি কিন্তু মিডিয়াতে আসেনি, এবং আমার ডিরেক্টর কেউ কিন্তু আসেনি। কারণ শুধু আমার না, সব কাউন্সিলদের প্রেসিডেন্টদের, ডিরেক্টরদের, ন্যাশনাল ডিরেক্টর থেকে আরম্ভ করে তাদের লোয়ার লেভেল বলা হয়েছে যে কেউ যেন মিডিয়াতে না আসে। কারণ মিডিয়াতে আসলে যে হবে যে আমাদের সিক্রেসি, আমরা যে কাজ করছি এটা বেরিয়ে প্রকাশ হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের কথা যদি একটু উলট পালট হয়, সেটা কিন্তু আমার বিপক্ষ কিন্তু এটাকে সাথে সাথে লুফে নেবে। এই জন্য আমরা কিন্তু কেউ মিডিয়াতে যাইনি, আমরা সাইলেন্টলি কাজ করেছি। এবং আজকে সাইলেন্টলি কাজ করার ফলশ্রুতিতে আজকে আমাদের এটা স্বীকৃত। এবং আরো ইন্টারেস্টিং যে আমাদের যে সাউথ এশিয়ানদের মধ্যে যে আমরাই বাংলাদেশিরাই, আমাদের কিন্তু প্রতি সপ্তাহে আমাদের বলতো যে কে কতটুকু কাজ করেছো, কার কতটুকু একটা মেজারমেন্ট করা হতো আর কি। এবং সেই লাস্ট 4 সপ্তাহ আমরা কিন্তু 1 নম্বর ছিলাম বাংলাদেশিরা। এবং এটা কিন্তু আমার একক প্রচেষ্টা না, এটা কাউন্সিলের প্রচেষ্টা। 13টা স্টেট ডিরেক্টর কাজ করেছে, এবং অনেক 2-3টা স্টেট আমরা কিছুটা আছে। আগামী নেক্সট ইলেকশনে আমরা ইনশাল্লাহ সেই সময় স্টেটে আমরা কিন্তু জয়লাভ করব। এই ফলশ্রুতিটা আমি বলবো যে এটা কিন্তু একদিনের না, আর এটা এককভাবে না,
এটা সবার। অবশ্যই। এবং আহ, আপনি বলেন। জি, দর্শক, আমরা কথা বলছি আজকে আমাদের ইউএস নিউজ অনলাইন জার্নালের 580তম পর্বের অতিথি বাংলাদেশ স্পোর বাইডেন ন্যাশনাল কাউন্সিলের ন্যাশনাল ডাইরেক্টর আনিস আহমেদ। এবং আনিস আহমেদ তিনি এখানকার মূলধারার রাজনীতিতে সাউথ এশিয়ানদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব হিসাবে মনে করা হয়। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে মার্কিন মূলধারা রাজনীতিতে অনেক ভূমিকা রাখছেন। তিনি বললেন যে বাংলাদেশ ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিলের যে যে কার্যক্রম সেটা তিনি তুলে ধরেছেন, কিভাবে কাজ করেছে। তো আনিস ভাই, আমাদের এই অনুষ্ঠানে অবশ্যই আপনি আসার জন্য আপনাকে ধন্যবাদ আবারও। তো এই যে এত বড় একটা বিজয়, যে বাংলাদেশ ফর বাংলাদেশ ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিলের যে এই যে একটা ভূমিকা, তো সেই ক্ষেত্রে এই নির্বাচনে এই বাংলাদেশিদের জন্য কোনো সুখবর আছে কিনা? আমরা ইতিমধ্যে জেনেছি, আপনিও আপনার মাধ্যমে আমরা শুনেছি যে বাংলাদেশিদের মধ্যে হোয়াইট হাউসে যাওয়ার মতো যদি কেউ থেকে থাকেন, তাদের বায়ো দেওয়ার জন্য আপনি বলেছেন। এই বিষয়টা দেখতে আরেকটু খোলাসা করে বললে আরো অন্য বিষয় আমরা জানবো। একবারে মূল জায়গা আমাকে প্রশ্ন করলেন। অনেক কিছু আমি অনেস্টলি আমি বলতে পারি, অনেক কিছু আমার পক্ষে অনেক কিছু বলাও সম্ভব না। অনেক কিছুটা এটুকু বলবো যে হ্যাঁ, আমাকে বলা হয়েছে যে আমি একটা যেন কিছু রেকমেন্ড করে পাঠাই, কেমন এবং কোথায় আমি সেটা অবশ্যই আমাকে বলা হয়েছে আপনার যে কমিটির কাছে আমি পাঠাবো, কিন্তু আমি অনেক কিছু বলতে পারতেছি না। এটা অনেক একটা বিশাল একটা আমি সুখবর, এবং অবশ্যই এটা বাংলাদেশের জন্য একটা মর্যাদার বিষয় যে আহ, হোয়াইট হাউসের নাম শোনাটা মানে যাওয়ান, সেখানে যাওয়াটা যে কত ভাগ্যের ব্যাপার। এবং এখন যে যে প্রত্যাশার যে জায়গাটি, যে সুযোগটি আপনার মাধ্যমে এবং বাংলাদেশের যেরকম যে বাংলাদেশের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে, সেটা অবশ্যই আমাদের আসলে একটা গর্বের বিষয়। তো আনিস আপনার ভাই, কাছে জি, আপনার কাছে একটা জিনিস আমি বলতে পারি, সেটা অবশ্য গর্বের বিষয়। এই জন্য এটা অবশ্যই গর্বের বিষয় যে আজকে এই আমাদের বলেন, আজকে বাংলাদেশের ইতিহাস বলেন 50 বছর আই থিঙ্ক, বা আজকে আমরা আমেরিকাতে বাংলাদেশে আছি, এখানে গর্বের বিষয় এই জন্য যে আজকে বাংলাদেশি ফর বাইডেন, বাংলাদেশিদের পক্ষ থেকে বলা হয়েছে নাম পাঠানোর জন্য। এই যে নামটা যে যাবে, তো আমি পাঠাবো, অনেক কিছু বলতে পারতেছি না। যাক, যতটুকু আমাদের জন্য তাহলে যথেষ্ট। এটা গর্বের জি, বিষয় যে একটা বাংলাদেশি নাম হিসাবে যাবে, হ্যাঁ। মানে এইটা এটুকু বলতে পারি আর কি। মানে বিশাল। আমি আর বেশি কিছু বলতে পারতেছি না, কারণ অনেক অনেক ব্যাপার আছে, আপনি জানেন তো। জি, জি, অবশ্যই। আর ছাত্রছাত্রীদের জন্য কোনো সুযোগ থাকবে কিনা? বাংলাদেশে অনেক সেটা মেধাবী সেটা ছাত্রছাত্রীরা হ্যাঁ, রয়েছে। সেটা সেটা যেটা আমি নিজের থেকে বলতে পারি জি। যে হোয়াইট হাউস কিংবা এক্সিকিউটিভ ব্রাঞ্চের কিংবা বিভিন্ন অঙ্গ সংগঠনে হোয়াইট হাউসের অধীনে অনেক পজিশন আছে যেগুলো ইন্টার্নশিপ, হুম, হুম। যে ইন্টার্নশিপের মাধ্যমে ছেলে মেয়েরা ভবিষ্যৎ নেতৃত্ব হয়। এটা একদিনের প্রসেস না, এটা কিন্তু গ্রাজুয়াল প্রসেস। এই দেশে যে নেতৃত্ব একটা সময় কিন্তু তাকে একটা পার হয়ে আসতো, যেখান থেকে তার কর্ম শুরু হয়। এবং এই হোয়াইট হাউস কিংবা এক্সিকিউটিভ ব্রাঞ্চের প্রতি এটা নির্ভর করে এক এক সময় এক এক নিয়ম। তবে হ্যাঁ, আমি যখন আপনাদের দোয়ায় এই কাজ করতে পেরেছি এবং এটা সফলতা আনতে পেরেছি এবং অনেক নীতি নির্ধারকের সাথে আমার যোগাযোগ হয়েছে, আমি অবশ্যই চাবো যে বাংলাদেশি বর্ন, বাংলাদেশি অরিজিন, হুম, আমি অবশ্যই চাবো যে আমার লোকেরা, আমার ছেলে মেয়ে, আমার ভাতিজা যেন ওখানে যায়, নেক্সট জেনারেশন। কারণ আমরা যদি তাদেরকে না গড়ে তুলি, হুম। তাহলে কিন্তু আমাদের সেই সুযোগ থাকবে না। এবং এই সুযোগটা যখন আমার আছে আপনাদের দোয়ায়, আমি অবশ্যই চেষ্টা করব, এটুকু আমি বলতে পারি। এখন কতটুকু সফল হবে, বাট আমি এটুকু বলতে পারি অবশ্যই করবো। অ্যাটলিস্ট ইন্টার্নশিপ বলেন কিংবা যে কোনো ভলান্টারি কাজ বলেন, আমি চেষ্টা করব। কিন্তু এটা অবশ্য ভাগ্যের ব্যাপার যে অবশ্যই। পাওয়াটা। বাট আমাদের কি ছেলে মেয়ে কি যোগ্যতা নাই? নিশ্চয়ই আছে, অবশ্যই। কিন্তু তারা পথ পায় না। হুম, হুম, হুম। কিন্তু আজকে যখন একটা পথ হলো, নিশ্চয়ই আমি জি, করব। সেটা এবং অবশ্যই। সাথে আমার সাথে আরো অনেকেই আছে, তারাও আমার সাথে হেল্প করবে। অবশ্যই। বলেন। জি, অনেক ধন্যবাদ আনিস ভাই। আর এই যে আগামী 20 তারিখ যদি সবকিছু ঠিকঠাক থাকে,
নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন। তো বড় বড় মোটা দাগে যদি বলেন কি কি পরিবর্তন প্রত্যাশার জায়গাটা আছে, কি কি মানুষ এতদিন যে বিভিন্ন রকমের মানুষ অনেক যে টেনশনে ছিল, অনেক কিছু, অনেক ইমিগ্রেন্ট কমিউনিটি বিশেষ করে যে একটা ভয় ভীতি কাজ করতো, সেটা সেই জায়গাতে কি আশার বাণী শোনাবেন? আশার বাণী এইটুকুই, প্রথম আপনারা যা শুনছেন আমি তার থেকে বেশি কিছু বলতেও পারবো না, আমার বলারও উচিত না। কারণ আমি এখন একটু একটু ধরে রাখেন যেটা আপনারা যা শুনছেন, যেমন আহ, আপনার প্রথম আজকে যেমন বললো, যেমন আপনার করোনা ভাইরাসে একটা তারা কমিটি, অ্যাডভাইজারি কমিটি তারা তৈরি করেছে। এইরকম ভাবে তারা অনেকে আমাদের এই প্রশাসন যখন 20 তারিখে আসবে অনেক কিছুই পরিবর্তন হবে। যেটা মনে করেন মুসলিম ব্যানের কথাবার্তা চলছে, যেটা উনি অঙ্গীকার করেছেন। তারপরে ইমিগ্রেশনের এই যে ড্রিম একটা, সেটা একটা ব্যাপার আছে, জব ব্যাপার আছে, স্টিমুলাস প্যাকেজ আছে, অনেক কিছুই আছে যেগুলো অন দ্য টেবল। কেমন, এটা একটা ব্যাপকভাবে এটা আমাদের নিশ্চয়ই এটা কাজ হবে। আর সেই সাথে আজকে যে আমরা ইমিগ্রেন্ট হিসাবে যে আমরা, আমার ছেলেও যে এই দেশে জন্ম, আমার ছেলে মেয়ে তারাও কিন্তু ভয় ছিল যে আমার ছেলে প্রত্যেকে ড্যাড আমাদেরকে কিক আউট করবে এখানে, এই দেশ থেকে, যদিও সে দেশে জন্ম। আজকে কিন্তু সে জন্মের পরে আমার, আপনি বিশ্বাস করবেন, আমি কিন্তু যতটুকু বেশি নার্ভাস না ছিলাম মানে ইলেকশন রেজাল্টে, বিশ্বাস করবেন আমার ছেলে এই দেশে জন্ম এবং তাদের তো সেই দেশে ভয়ের কোনো কর্ম, কারণ নেই। কিন্তু তার কোনো ভয় নেই, কিন্তু সে সবচেয়ে বেশি নার্ভাসে ছিল। কারণ তার একটা কথা যে আমি এই দেশে জন্ম, আমাকে যদি বের করে দেয় আমি কোথায় যাব, এই যে ভয়, মানে এই যে এই এখানে এই জন্ম নেওয়াদের যদি অবস্থা, মনে এই এই অবস্থা, ভীতিটা ঢুকে যায়, তাহলে তো উম, কোন জায়গার মধ্যে কোন আসলে। জায়গায় যায়, সে কোথায় যাবে। তা আজকে কিন্তু সেই আপনি বিশ্বাস করবেন, আমি কিন্তু অতটুক ইয়ে ছিলাম না, আমি তাকে বলতাম তুমি ঘুম যাও, সে ঘুমতে আনে 3টা রাত। তো মানে বলতে গেলে দিনের বেলায় ঘুমাইছে সারা রাত বা যতক্ষণ। কিন্তু এই ভয়টা শুধু আমার এক ছেলের জন্য না, অনেকেই আছে যাদের হয়তো কাগজপত্রের একটু প্রবলেম আছে, হ্যাঁ, কিংবা ইমিগ্রেন্ট আছে, কিংবা বিভিন্ন রকম আছে, সবারই একটা ভয় ছিল, মুসলমানদের ভয় ছিল, সব ইয়েরই ভয় ছিল। আজকে কিন্তু সে ভয়টা আর নাই। কেমন, আপনি সেটাই। যখনই শুনতেছেন, আজকে যখনই আপনি দেখতেছেন যে আমাদের প্রেসিডেন্ট ইলেক্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নিয়ে উনি যখন বলতেছে, আপনার মনটা অবশ্যই গর্বে ভরে ওঠে যে আপনার একটা এখন ভয় আর বলে কোনো শব্দ নাই। আমরা কিন্তু এখন অনেকটা কিন্তু মানে শ্বাস ফেলে একটা আরাম অবস্থায় আছে। আপনিও আছেন, আমিও আছি, সবাই আছে। এটা কিন্তু ইমিগ্রেন্ট জেনারেশনদের জন্য একটা বিরাট বিরাট বিজয়, মানে একটা স্বস্তির জায়গা। স্বস্তি জায়গা। অবশ্যই আনিস ভাই, যদিও আমরা আপনারা যে একটা ঐতিহাসিক ঘটনা এখানে ঘটেছেন যে আপনারা যে বাংলাদেশি স্পোর্ট বাইডেন, এই যে ন্যাশনাল কাউন্সিল গঠনটা, এটা কিন্তু একটা, এই নামটাই কিন্তু একটা বিশাল ব্যাপার। এই নামটার কারণেই কিন্তু অনেক কিছু হয়ে যাবে, নামটাই যথেষ্ট সেই জায়গার মধ্যে। তারপরও যদিও আপনারা এই নামটা, এই একটা কাউন্সিল গঠনের মাধ্যমে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তো আমরা যদি বলি যে বাংলাদেশের জন্য আসলে আসলে কোনো কিছু আপনাদের পরিকল্পনা আছে কিনা, এই যদি একটু এই এই বিষয়ে। এই মুহূর্তে, এই মুহূর্তে যেটা সেটা হচ্ছে, আপনাকে বোধহয় আমি ইতিহাসটা বলেছি বাংলাদেশের বাইডেন ন্যাশনাল কাউন্সিল কিভাবে হলো, এটা আপনাকে তো জি। আহ, এরপরে এখানে আমাদের যে এখন চিন্তা ভাবনা করছি যে এই ভেহিকলটাকে কিভাবে আমরা মুভ করতে পারি। তো নানান ভাবে আমি আমার কাউন্সিলের 13টা স্টেট ডিরেক্টর এবং সমস্ত কোঅর্ডিনেটর, চিফ কোঅর্ডিনেটর, আমি সবাইকে নিয়ে আমি বসছি। সেদিন আমাদের জুম মিটিং হলো, সবাই একটা মত দিয়েছে, সেটা যে আমরা এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার মধ্যে করার যে সমস্ত ভেহিকেল আছে, অর্থাৎ নিয়ম বা আপনার প্ল্যাটফর্ম, সেটা আমাদের এখন খুঁজে বের করতে হবে যে কোনটা উপযুক্ত প্ল্যাটফর্ম। আমরা কিন্তু আমাদের কিন্তু এই মোমেন্টামটা আমরা যদি একবার ছেড়ে দিই, আমাদের কিন্তু মোমেন্টামটা থাকবে না। আর একটা জিনিস এখানে আমি আপনাদের বলে রাখি, আমাকে যে মুহূর্তে ন্যাশনাল ডিরেক্টর বানানো হলো, আমাকে কিন্তু সময় কিন্তু বেশি দেয়নি, অত্যন্ত সীমিত সময়। আপনি বিশ্বাস করবেন 1 সপ্তাহ থেকে কম সময় আমাকে আমাকে দেওয়া হয়েছে যে তুমি সারা আমেরিকাতে তুমি কিছু করো। মানে অর্থাৎ আমার অফিসিয়ালি নোটিফিকেশন গেছে, আপনি সবাই জানেন, আপনার অগাস্ট মাসের শেষে। আর মাত্র, তখন মাত্র ইলেকশনে বাকি ছিল মাত্র 2 মাস, 2 মাস আপনি নিজেও জানেন। এই 2 মাসের মধ্যে মোবিলাইজ করা কিন্তু চারটিখানি কথা না। আর সেই জায়গায় আমি 13টা স্টেট ডিরেক্টরি বানিয়েছি এবং প্রতিটি ভোটারের কাছে যতটুকু পারছি আমরা মোস্টলি কভার করেছি, মোস্টলি আমরা যেতে পেরেছি।
বিভিন্ন কমিটির মাধ্যমে মানে আপনি নিজেও দেখেছেন বা শুনেছেন, আপনারা অনেকেই জানে যে আমাদের কার্যক্রম। কিন্তু এই যে এরপরেও কিন্তু আমার একটা ভয় ছিল যে আমরা কি সাকসেসফুল যদি আমরা না হতে পারি, অর্থাৎ বাংলাদেশ বাইডেন আমেরিকার ইতিহাসে প্রথম প্ল্যাটফর্ম যেটা যে কোনো ন্যাশনাল লেভেলে, আমরা যদি প্রথমে যদি হেরে যাই তাহলে আমাদের হয়তো অস্তিত্ব থাকবে না, কারণ পরবর্তীতে আমাদের নেবে না, আমাদের বলবে যে তোমরা কি কাজ করেছো। কিন্তু এখন আমরা এমনই কাজ করেছি যে এখন আমাদের অ্যামাং আস আমরা হচ্ছে 1 নম্বর। এই এই মোমেন্টটা, এই সফলতা আমাদের কিন্তু টিকে রাখতে হবে। এখন টিকে রাখতে হলে এটা আমাদেরকে দেখতে হবে যে কোন ভেহিকলটা বেস্ট হয়। আমি এই মুহূর্তে বলতে পারতেছি না কোন ভেহিকল মানে কোন প্ল্যাটফর্ম, কিন্তু করতে হবে এবং সবাই আমার সাথে একমত। আমি এটার সাথে আমি সারা বাংলাদেশি যারা আমেরিকাতে আছে, বাংলাদেশি অরিজিন বা বাংলাদেশি নেক্সট জেনারেশন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই মিলে আসেন যে যেভাবে পারেন। তাতে হবেটা কি, আমাদেরই অস্তিত্ব সবার অস্তিত্ব হবে নেক্সট ডে। আমরা যেমন আজকে যেমন মানুষের দুয়ারে দুয়ারে খুঁজে আমরা যখন আমাদের অস্তিত্ব খুঁজতেছি, একদিন আমাদের সময় আসবে যখন তারাই আমাদের কাছে আসবে। আমি সেটাই চাচ্ছি। এখন এটা আমাদের করতে হলে আমাদের ভেহিকলটা কন্টিনিউ করতে। আমি ধন্যবাদ, আপনি এটা মেনশন করেছেন। অবশ্যই এটা আমাদের করুন এবং আমি মনে করি মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে। আমি মনে করি দেশের সব লেভেলের লোকদের এটা ভূমিকা আছে। আপনারা সবাই হেল্প করবেন। আমার উদ্দেশ্য তাই। কারণ আমার উদ্দেশ্য যে আমি হয়তো অনেক কিছু করতে পারিনি আমার জীবনে, যা পারছি আমি আমার কারণে আমি দেশে একজন ইমিগ্রেন্ট যতটুকু পারা আমি করেছি, আপনি যতটুকু পারছেন করেছেন। কিন্তু এটাই জন্য একটা পথেও হয়ে আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে যেন চালিয়ে যেতে পারে, এবং সেটাই আমার উদ্দেশ্য। একদিন হয়তো দেখবেন আমার ছেলে মেয়ে হয়তো সিনেটর হবে, হয়তো আমার মেয়ে বা আপনার ছেলে কিংবা সামবডি হয়তো ইউএস প্রেসিডেন্ট হবে, একদিন তো হবে। কিন্তু এই হওয়ার জন্য আমাদের কিছু করতে হবে এবং এই ভেহিকলটাকে আমরা এখন আমরা কার্যক্রমের মধ্যে আছি। আমরা এখন সেই পর্যায়ে আলোচনা করেছি, দোয়া করবেন যেন আমরা আগে যেতে পারি। অবশ্যই ইনশাআল্লাহ। আরেকটা আনিস ভাই, আমরা যে যখন বাংলাদেশের প্রসঙ্গটা এই জন্য বললাম, বাংলাদেশ প্রসঙ্গ যখন আসে বিগত দিন আমরা দেখছি যে থ্রু ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশের সাথে বিভিন্ন কার্যক্রমগুলা সাধারণত এরকম ইন্ডিয়ার চোখ দিয়ে বাংলাদেশকে দেখা, এই বিষয়টা আসলে সরাসরি নয় কেন? প্রথমত এটা এটা আমাদের ইতিহাসগত ব্যাপার। এটা আমি অত বিশ্লেষণে যাব না, তবে আমি আমার পর্যায় থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। যে উদাহরণটা হচ্ছে এই যে আপনি যদি কোনোখানে যেতে চান, আপনাকে তো কোনোখানে যদি কোনো বাসায় ঢুকতে চান, আপনি তো কারো হাতে নিয়ে আপনাকে ঢুকতে হবে, তারপর না আপনি বসতে যাবেন, তারপর তো শুতে যাবেন, তাই না? আমেরিকাতে আপনি বলতে নিশ্চয়ই জানেন আমি গভর্নরের কমিশনার ছিলাম 2 টার্ম। তার মধ্যে আমার একটা ড্রিম ছিল যে এই দেশে আমেরিকাতে এশিয়ান প্যাসিফিক আমেরিকান হেরিটেজ মান্থ পালন করা হয়, অর্থাৎ তাদের সম্মানার্থে এই দেশে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, সরকারিভাবে হয়, বেসরকারিভাবে, সারা আমেরিকাতে হয়, এশিয়ান প্যাসিফিক আমেরিকা। তো আমার একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে সাউথ এশিয়ান ডে। এবং এই সাউথ এশিয়ান ডে এটা আমি প্রথম প্রস্তাব করি আমার মেরিল্যান্ড কমিশনে প্রস্তাব করার পরে এটা পাস হয়। কারণ সাউথ এশিয়ান কমিশনে আমি তখন কমিশনার, পাস হওয়ার পরে এটাকে কিভাবে কার্যকরী করা যায় তার একটা মেকানিজম তৈরি করে। মেকানিজম হচ্ছে এটা শুধু গভর্নর এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা যাবে না, এটা যদি আইন করা যায়। গভর্নর এক্সিকিউটিভ অর্ডার দিয়ে হয়তো কয়দিন করতে পারবেন, কিন্তু আইন করে দিলে তো পার্মানেন্ট হয়ে গেল। তো আমি তখন আমার যে অন্যান্য কমিশনার আছে ইন্ডিয়ান, পাকিস্তানি, তাদেরকে আমি বুঝাইলাম। তখন তারা আমাদের সাথে আসলো এবং এবং আমাদের কিন্তু কোনো বাংলাদেশি ইলেক্টেড অফিসিয়াল কিন্তু মেরিল্যান্ড জেনারেল অ্যাসেম্বলিতে নাই, ইন্ডিয়ানরাই আছে। তো আমি তখন তাদেরকে কনভিন্স করলাম, তারাও আগে আসলো এবং তারা অগ্রণী ভূমিকা নিল। এটা জেনারেল অ্যাসেম্বলিতে আলোচনা হলো, তার আগে এটা আপনার হাউস ব্রিফিং হলো, তারপরে সিনেট ব্রিফিং হলো, আমি দুইটাতে টেস্টিফাই করলাম, আমার সাথে অনেকেই করলো। তবে এক জায়গায় এসে কথা হলো যে কোন দিনটা করা যায়। তো তারা সবাই মিলে ঠিক বললো যে অক্টোবর 2 গান্ধীজির বার্থডে। তা আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার কি মত। আমি বললাম যে আমার কোনো মত নেই, আমি মনে করি এই আজকে গান্ধীজির দিন হিসেবে যদি তাকে স্বীকৃতি দেওয়া হয়, কালকে আমার জন্য দুয়ার খোলা রাখবে।
শুরু আমার হলো। জন্য হয়তো আমার জি, একটা শুরু তো হলো। জি, এখন আজকে এই দেশে আমি তাদেরকে অবশ্যই সম্মান করব, ভারতীয় বলেন পাকিস্তানি যারা আমার আগে আসছে। আমি যদি তাদের হাত না ধরি আমার কিন্তু অনেক কষ্ট হবে আগাইতে। এই জন্য আমি এখন আজকে জোর গলায় বলতে পারি যে আজকে বাংলাদেশ ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল হওয়াতে জি, আমেরিকাতে একটা পরিচয় হলো, কেমন? এবং আমি কিন্তু কোনো অংশে আমি কাউকে ছোট করব না। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, সে যে দেশেরই হোক। কিন্তু এট দি এন্ড আমার জন্য সম্মানটা বজায় থাকে, আমি যেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারি, সেটাই আমার লক্ষ্য। অবশ্যই। তো আনিস ভাই, আহ, এখানে তো অনেক সমস্যা, জানেন আপনার ইমিগ্রেন্ট কমিউনিটি। এর মধ্যে সম্ভবত জো বাইডেন একটা পরিকল্পনা আছে 100 দিনের মধ্যে আনডকুমেন্টেড যারা রয়েছেন তাদের ব্যাপারও একটা কথা তিনি আশ্বাস দিয়েছেন, সেই বিষয়টা যদি একটু বলেন। এখানে এটা কিন্তু পলিসিগত ব্যাপার। হুম, পলিসিগত ব্যাপার আমি কিন্তু অত ডিটেলে আমি বলতে পারবো না। এটা এটা হচ্ছে তাদের ন্যাশনাল এখন পলিসি মেকারস তারা ঠিক করবে কিভাবে কি করবে। তবে আপনারা যা শুনেছেন আমি সেটাই বলতেছি যে এখানে একটা মেকানিজম তারা তৈরি করতেছে, তারা আলোচনা করবে, তারা দেখবে। এখানে তারা একটা শুধু প্রেসিডেন্টে এটা, এখানে কংগ্রেসও আছে, সিনেটও আছে, এখানে বিভিন্ন রকম আপনার লবিং গ্রুপ আছে, বিভিন্ন রকম অ্যাকশন গ্রুপ আছে। এগুলো কিন্তু একদিনে, বাট আমরা এট দি এন্ড মনে করি যেটা উনি বলেছেন আমরা সেটাই মনে করি যে ইনশাল্লাহ কার্যকর হবে। কিন্তু এই মুহূর্তে আমি অনেক কিছু বলতে পারতেছি না, কেন আমি মেকানিজমটা এখন আমি জানি না। নিশ্চয়ই অনেকেই, কারণ এটা এটা বাট যে কথাটা উনি বলেছেন এটা ব্যাপার একদিন না একদিন আমাদের পথ খুলে যাবে। এবং 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 উনি ওই উদার মনোভাব নিয়ে উনি সবাইকে বলেছেন। সেটা অবশ্যই। এখানে যে এখানে বাংলাদেশি ফর বাইডেন বা বাংলাদেশি কথাটা রয়েছে, তো বাংলাদেশি বা এখানে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অথবা বাংলাদেশকে নিয়ে আপনাদের এই যে বাংলাদেশ ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল, এখানে কিছু কোনো বিষয় আপনারা এরকম কোনো চিন্তা ভাবনা করছেন কিনা যেগুলো আপনার উপরে জানাবেন, বা এরকম কিছু সুপারিশমালা আপনাদের থাকবে, এরকম কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? এটা নিয়ে আপনার প্রশ্নটা এরকম যে বাংলাদেশ থেকে কোনো সুপারিশ কি জি, উপরের লেভেলে যাবে, এটা যে বলছেন যে আপনি? বিষয়টা এরকম আর কি, যে বাংলাদেশের পরে আমেরিকান এখানে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি এবং বাংলাদেশকে নিয়ে যদি এমন কোনো বিষয়ে আপনাদের কোনো সুপারিশমালা থাকবে কিনা? এইভাবে ধরেন আর কি, আপনার কিন্তু যেহেতু এটা পলিটিক্যাল ক্যাম্পেইন, হুম, এই ক্যাম্পেইন কিন্তু আপনার এখন কিন্তু বাংলাদেশ বাইডেন যেটা কিন্তু এখন আর অপারেশনাল না, হুম, কারণ আমাদের এই ক্যাম্পেইন শেষ। আমরা বেশ, এখন কিন্তু এর যে রেসটা আছে, হুম, হ্যাঁ রেস অবশ্যই আছে। এখন মনে করেন আমাদের যারা নেতা নেত্রীরা ছিল, যারা এটা ডিরেক্টর, স্টেট ডিরেক্টর, ন্যাশনাল লেভেল, তাদের নিশ্চয়ই বিভিন্ন রকম যোগাযোগ বিভিন্ন লেভেলে আছে, পরিচয় আছে। তো এখন এই নেক্সট স্টেপটা কি, আমেরিকাতে আপনি নিজেও জানেন যে প্রত্যেকটা গ্রুপ তারা ইন্ডিভিজুয়ালি কাজ করে, সমষ্টিগতভাবে কাজ করে, এবং সেভাবে সুপারিশ করে। যেহেতু এখন বাংলাদেশ ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল, অর্থাৎ যে ইলেকশন, যেটা এটা কিন্তু ইলেকশন ক্যাম্পেইন যেহেতু আর হুম, নাই, এখন নেক্সট আমরা বলছি যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব, সেটা পথে আছি। এবং সেই প্ল্যাটফর্মে হয়তো আমরা সেতে যদি সফলতা অর্জন করি তখন নিশ্চয়ই একটা আমরা পথে যেতে পারবো। তবে ইন দি মিন টাইম এমন যে না তা না, মনে করেন আমাদের অনেক যারা, যেমন মনে করেন আমারও আছে, আপনারও আছে, প্রত্যেকের তো যোগাযোগ একটা আছে। হুম, যেহেতু আমরা একটা বিজয় আনতে পেরেছি এবং আমরা কাজ করেছি, সেহেতু আমরা সবাই এখন ভালো চোখে আছি। এখন আমাদের যদি কোনো স্টেট ডিরেক্টর কিংবা ডেপুটি ডিরেক্টর যদি তার লেভেলে কোনো কংগ্রেসম্যান বা সিনেটর কিংবা লোকাল লেভেলে যদি ফোন করে বা যোগাযোগ করে, নিশ্চয়ই কিছু না কিছু শুনবে। এবং এইভাবে মনে করেন যে আস্তে আস্তে আমরা হয়তো উপরেও বলতে পারি, কিন্তু হবে, এটা একটু আশাবাদী। কিন্তু এই মুহূর্তে অনেক কিছু বলা মুশকিল। হচ্ছে। তো বাংলাদেশি আপনি দীর্ঘদিন মূলধারার সাথে কাজ করছেন, মূলধারায় কাজ করছেন এবং আরো অনেক বড় বড় জায়গায় আপনি যাওয়ার সুযোগ পেয়েছেন। তো সেক্ষেত্রে বাংলাদেশের যেভাবে মূলধারে আসার কথা, যেভাবে নির্বাচিত হওয়ার কথা, জায়গা করে নেওয়ার একটা আহ, আহ, সম্ভাবনার বা সুযোগ থাকার যে একটা কথা, সেই জায়গাটা আসলে তারা কাজে লাগাতে পারছে কিনা? আমরা তো সেভাবে আসলে হাতে গোনা কয়েকজনকে দেখছি যে স্টেট সেনেটর, কাউন্সিলম্যান, অ্যাসেম্বলিম্যান, অতটুকু পর্যন্ত। কিন্তু
এবং ব্যাপকভাবে বা আরো যে হারে বাঙালি রয়েছে বিভিন্ন স্টেটে সেভাবে কিন্তু নির্বাচিত হচ্ছে না। এই বিষয়টা কিভাবে দেখছেন? কেন না, হচ্ছে না? এটাই এটা এইভাবে ধরেন, আমরা কিন্তু যখন আমেরিকাতে বা আমরা বিদেশে, বিশেষ করে আমেরিকার কথাই, জি। আমরা যখন এই দেশে আসি তখন কিন্তু আমাদের মাথার মধ্যে প্রথমেই একটা থাকে যে বেটার লাইফ, তারপর সেকেন্ড থাকে যে আমরা যদি আমাদের ছেলে মেয়েকে আমরা কি বানাবো। প্রথমে চিন্তা করি ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার, এই তিনটা আমরা চিন্তা করি। কেমন, ছেলেকে কি হার্ভার্ডে দেবো না ইয়েলে দেবো না প্রিন্সটনে দেবো, আমরা কিন্তু সেভাবেই চিন্তা ভাবনা করি। এটা কিন্তু অনেক গোত্রের মধ্যে আমি বলবো যে সেরকম নাই। তাদের যদি তিনটা ছেলে মেয়ে থাকে তারা একজনকে দেবে ডাক্তার, একজনকে ইঞ্জিনিয়ার, আরেকজন কিন্তু পলিসি মেকার নিয়ে দেবে। অর্থাৎ তার ছেলে মেয়েকে যেন এই পলিটিক্যাল ইনভলভমেন্টটা হয়, হুম, তারা কিন্তু সেভাবে ধরেন কোনো ইন্টার্নশিপে দিচ্ছে, কোনো ভলান্টারি কাজে লাগাই দিচ্ছে, কোনো সিনেটের সাথে কাজ দিচ্ছে, কোনো বিভিন্ন ভাবে লাগাই দিচ্ছে, হয়তো উদ্বুদ্ধ করছে তাকে বিভিন্ন রকম ছোটকাল থেকে যে তুমি এই তুমি স্টুডেন্ট গভর্নমেন্টে জয়েন করো, তুমি লোকাল প্রিসিংক্টে জয়েন করো, তুমি লোকাল পলিটিক্যাল পার্টিতে জয়েন করো, তুমি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস জয়েন করো, পলিটিক্যাল অ্যাক্টিভিটি, এভাবে তার উদ্বুদ্ধ করে। এবং এই উদ্বুদ্ধ কিন্তু আমাদের বাঙালিদের এখনো সেটা পুরোপূর্ণ আসেনি। অবশ্য এটা কারণ আছে, কারণ আমরা এখনো যারা আমরা আসি হুম, এই দেশে, এরা কিন্তু এখন আমরা নিজেদের ব্রেড এন্ড বাটার নিয়ে চিন্তা করি। আপনি বোধহয় জানেন কিনা জি, যে সাউথ এশিয়ানদের মধ্যে কিন্তু বাঙালিদের পার ক্যাপিটা ইনকাম কিন্তু অনেক কম। এভারেজ ফর ফোর পিপল এভারেজ ইনকাম পার ক্যাপিটা এখনো বোধহয় $49,000, যেটা যেখানে ইন্ডিয়ানদের 100,000। হুম, এটা পার ক্যাপিটা বলতেছে, জি, মানে হুম, পার ফ্যামিলি। এই জিনিসটা কিন্তু আমাদের এখনো কম। তার হুম, কারণ হচ্ছে আমরা কিন্তু এখনো এটা নিয়ে আমরা ফাইট করতেছি। আমরা এখন তো আমাদের যারা অবস্থাপন্ন তারা যদি একটু চিন্তা ভাবনা করে, কিংবা যারা অবস্থাপন্ন ছাড়াও যারা যদি একটু উদার হয়ে যদি তার ছেলে মেয়েকে বা নিজেরা যদি একটু এই সাথে জড়িত হয়, হুম, তাহলে কিন্তু অনেকটা আগিয়ে আসবে। একটা জেনারেশন তো 10 বছর, এবং 10টা বছর কিন্তু এখন দেখতে দেখতে চলে যায়। কেমন, জি, একটু দেখতে দেখতে, এবং তার ছেলে মেয়েকে যদি জড়ায় যদি এঙ্গেজ করে, এবং এই ছেলে মেয়ে কিন্তু একদিন আপনি সিনেটর কংগ্রেসম্যান হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যেটা আমরা দেখি, অবশ্যই সেটা আমি ভালো কি খারাপ বলবো না, আমাদের দেশের থেকে আমরা আসার সময় কিন্তু আমরা ব্যাগেজ আমাদের সাথে করে নিয়ে আসি, সেটা আমাদের কালচার। কেমন, জি, এই কালচার আমাদের কিছুটা ভালো কিছুটা খারাপ আছে। আমি ভালো বলবো, খারাপ বলবো। আমরা যেমন ইমোশনাল ভালো, আমরা ইমোশনাল খারাপও। কিন্তু আমরা ভালোটাই মেনে নেব, খারাপটা দূর করে রেখে দেবো। এবং এটা যদি আমরা, এই ইমোশনটা যদি আমরা ভালো কাজে লাগাই, নিশ্চয়ই ভালো হবে। এখন আপনার মনে করেন আমি এটার জন্য যে সমস্ত ব্যাপার আছে, আপনাকে যেমন অনেক ত্যাগ তিতিক্ষার ব্যাপার আছে, ফ্যামিলি সাপোর্টের ব্যাপার আছে, কমিউনিটি সাপোর্টের ব্যাপার আছে, কেমন হুম, অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার আছে। যেমন আপনি মনে করেন এই যে আপনার আপনার যে ইউএস অনলাইন, আপনি যেমন প্রতিদিন বা যখনই পারেন আপনি লোকদের নিয়ে আসেন, এই যে এনকারেজটা করতেছেন, এটা কিন্তু আপনি লিডারশিপ তৈরি করতেছেন। এটা কিন্তু চারটিখানি কথা না। এরকম ভাবে যদি প্রত্যেকে যদি লিডারশিপ তৈরি করে, এর মধ্যে থেকে একজন কিন্তু বড় হুম, লিডার হবে। এর মধ্যেই, এই যে আমি, আপনি মনে করেন আমি যে আমার ন্যাশনাল কাউন্সিল ঊর্ধ্বতনের সাথে আমি কথাবার্তা বলে যে আমি 13টা স্টেট ডিরেক্টর বানিয়েছি, প্রায় 60 জন আমার কমিটির মেম্বার বানিয়েছি সারা ন্যাশন ওয়াইড, আর বেশি হবে। আহ, তারা কিন্তু একজন না একজন কিন্তু ন্যাশনাল লেভেলে চলে আসবে। হুম, হুম, কারণ কারণ তারা উৎসাহ পাচ্ছে, তারা জি, আজকে একটা পরিচয় পাচ্ছে যে তারা ন্যাশনাল লেভেলে কাজ করেছে। তো একজন না একজন হয়তো একদিন আগে আসবে, হয়তো আমি পারবো না, আমার হয়তো আমার হয়তো দেখা গেল একটা সার্টেন এজটা আমি আর পারলাম না, হুম, কিন্তু নেক্সট জেনারেশন তো আসবে। তো এইটার জন্য আমাদের যে সমস্ত জিনিস, সেটা হচ্ছে আমাদেরকে সবসময় উৎসাহ দেওয়া, আমাদের এটার পেছনে কমিউনিটি থেকে একটা বিরাট হেল্প করার দরকার। অনেক সময় দেখা যায় যে আমরা কমিউনিটি ভাবে আমরা করতেছি না, এটা আমরা শুধু দোষ দেবো না, কারণ আমরা কমিউনিটি এখনো গ্রো করিনি। হুম, কেমন, আমরা এখনো ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন কমিউনিটি, যদিও বাংলাদেশি, আমরা বিভিন্ন গ্রুপের মধ্যে আছি, কিন্তু আমাদেরকে সবসময় একটা কমন গোলে থাকতে হবে, যে গোলটা হচ্ছে এই, যে আমাদের ছেলে মেয়ে বা আমরা যারা কম বয়সে আসছি, যারা আমার ছেলে মেয়ে, আমরা যেন এই দেশের এই নীতি নির্ধারণের পথে, কিংবা আপনি ভোটে যে কোনো বলেন, পলিসি মেকিং বা আপনি কাজের ক্ষেত্রে আমরা যেন একটা ভূমিকা রাখতে পারি, আমরা যেন যে কোনো ভাবে আসতে পারি। এমন আপনার বোধহয় অনেকেই বাই দিস টাইম অনেকেই করছে, যেটা
যে আমরা অনেক সময় আমাদের আর একটা দোষ হচ্ছে, আমরা কিন্তু সবসময় কোনো কিছু করলেই আমরা প্রথমেই দেখি যে ওখানে কংগ্রেসম্যান বা সিনেটর আছে কিনা, কিংবা ওখানে উপরের লেভেলে কে আছে, গভর্নর আছে কিনা। কিন্তু আসলে কিন্তু আমেরিকাতে কিন্তু ওদের দিয়ে যে সব দেশ চলে তা না, কিন্তু ওটার সাথে নিচে এই দেশে একটা শব্দ বলে, একটা বাক্য বলে, পলিটিক্স ইজ লোকাল। আপনি কিন্তু এই পলিটিক্স লোকাল থেকে কিন্তু ন্যাশনাল আসে। তা আমরা যদি আমাদের ছেলে মেয়েদের বা আমরা নিজেরাও যদি ক্ষুদ্র একটা শহরে সেখানে যদি একটা অ্যাডভাইজারি কমিটি যদি আমরা জয়েন করি, কেমন, হয়তো ভলান্টিয়ারও জয়েন করলাম, এইটাই কিন্তু আমাদেরকে আগিয়ে নিয়ে যাবে। এবং এটা কিন্তু, এটা যদি আমরা এই পথে যদি আমরা আগাই, এই 10টা বছরে কিন্তু আমরা অনেক আগায় যাব, কেমন, অনেক আগায় যাবো। কারণ এটা কিন্তু একদিনে হবে না। কিন্তু আবার এই দেশে একটা গুণ হচ্ছে, আপনি যা কাজ করছেন এটা কিন্তু বিফলে যায় না। আমাদের আমাদের এটা আপনি যেখানে, আমি সবসময় সবাইকে বলি, এখনো বলি, যে আপনি আপনার আমার দেশের কমিউনিটি গ্রুপের থেকে আমি যদি একটা কাজ করি, সেটা আমি যদি প্রত্যেকদিন $1 করে খরচ করে, আমি $1 করে খরচ করে, আমি যদি একটা হোমলেসকে যদি ডেইলি $1 করে আমি যদি তাকে খাওয়াই, এবং আমি যদি সেটা যদি আমার বছরের শেষে দেখা যাবে যে $365, আপনি বিশ্বাস করেন যে কিন্তু আমেরিকাতে তারা এটা আপনি মূল্য অবশ্যই দেবে। এটা কিন্তু বিরাট টাকা না, কিন্তু $1 শুধু খরচ করেন ডেইলি। কাকে দিচ্ছেন? একটা হোমলেসকে খাওয়াচ্ছেন। আপনি হয়তো হোমলেসকে না খাওয়া একটা হোমলেসকে আপনি হয়তো হেল্প করলেন, কেমন, বা আপনি হয়তো একটা ছাত্রকে হেল্প করলেন, একটা গরিবকে হেল্প করলেন, একটা যে কোনো ভাবে হেল্প করলেন, একটা বৃদ্ধ বা অসুস্থ, যেভাবেই হেল্প করেন, এই দেশে কিন্তু সেটা আপনার সবসময় স্বীকৃতি পায়। এবং এই স্বীকৃতি কিন্তু আমেরিকাতে বিরাট। আপনি যখন এটা করবেন, আপনি 2 দিন পরেই দেখবেন যে আপনার লোকাল আপনাকে সম্মান করছে। এবং এটাই কিন্তু আপনার প্রথম পিলার, উঠবার, কেমন, এটাই আমাদের উদ্বুদ্ধ করা উচিত। আমরা কোনো অনুষ্ঠানে যে একবার $1000 খরচ করে যে একটা নাম করে নেন, তার থেকে কিন্তু বেশি খরচ না, কিন্তু জাস্ট $1 ডু ইট, এবং দেখবেন ইনশাল্লাহ অনেক আগে গেছেন। এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, কেমন। এবং আপনি যদি মেধা থাকে, আপনি নিশ্চয়ই উঠবেন। আমি আমেরিকাতে ভলান্টারি কাজ শুরু করে আমি টেবিল সেট আপ দিয়ে 5 থেকে 25 বছর আগে, এটা কি কেউ বিশ্বাস করবে? আমাকে দাও, বলা হয়েছে তুমি একটা কমিটি যাও, সেখানে টেবিল সেট আপ, আমি করেছি, লজ্জার কিছু নাই। কিন্তু আমি আমার অধ্যবসায় কাজে আজকে আমি ন্যাশনাল এডিটর। কিন্তু একদিন না একদিন তো আমার তো তারা বুঝতে পেরেছে। তো এরকম ভাবে আমি একলা না, অনেকেই, আপনি শেখ রহমানকে দেখেন, উনি কি আজকে একদিনে করেছেন? উনিও এরকম কাজ করেছেন, এরকম প্রচুর, কেমন। তো আমার কথা হচ্ছে যে এবং আমরা আমাদের ডক্টর নিনা আহমেদও আপনি ছোট্ট কাজকে আমরা ছোট ভাবে দেখবো না, এবং এই ছোট্ট কাজটাই কিন্তু বড় আকারে দেবে, কেমন। আমি সেটাই বলি যে আপনারা প্লিজ নিজের থেকে উৎসাহ দেন, পরিবার থেকে উৎসাহ দেন, কমিউনিটি থেকে উৎসাহ দেন, এবং যে কোনো ছোট কাজ হোক এটা কিন্তু আপনি ছোট মনে করবেন না। এখানে কোনো কাজ আসলে ছোট মনে করাও হয় না যুক্তরাষ্ট্রে। এবং এবং দরকার পড়লে আপনি 2টা ঘন্টা যে স্কুলে ভলান্টারি কাজ করেন, সপ্তাহে একদিন করেন, কেমন, বা আপনি সেটাই কিন্তু এই দেশে আপনি দেখে যে আপনি সেটাই এই দেশে যে আপনি ভলান্টারি কাজের যে কত মূল্য। এবং আমরা তো দেখেছি যে আমাদের যে সাবেক প্রেসিডেন্ট ওবামার মেয়ের কথা তো আমরা শুনে মিডিয়া দিয়ে, আমি সেই আপনি বলেন কাজ করা তো সাথে রেস্টুরেন্টের কাজের কথা আমরা শুনেছি। যে এই যে বিষয়টা আসলে এখানে, এটা অবশ্যই একটা বিরাট একটা ফাউন্ডেশন। তো আনিস ভাই, আপনি দীর্ঘদিন বাংলাদেশি কমিউনিটির সাথে রয়েছেন, খুব কাছে থেকে দেখছেন। তো এই দীর্ঘ সময়ে দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশি কমিউনিটি আসলে এখানকার মূল সমস্যাগুলো আপনার দৃষ্টিতে কি কি? ভালো ভালো প্রশ্ন করছেন। আমি পজিটিভ সাইডটাই দেখি, আমি বলি, আমি নেগেটিভ সাইড দিয়ে বলবো না, কারণ আমার আমি দরকার নাই। পজিটিভ সাইডটা হচ্ছে যে আমরা কিন্তু যদিও ইমোশনাল, আমরা কিন্তু ভালো ইমোশনাল। আমি প্রজেক্ট দিয়ে বলছি, আমাদের বাঙালিদের একটা গুণ আছে যে আমার যদি কোনো শত্রু যদি অসুস্থ হয়, আমরা কিন্তু যাই, কিন্তু দেখা করি, কিন্তু কেমন, এটা কিন্তু আমাদের বিরাট গুণ, কেমন। পিছনে কিছু নেগেটিভ সাইড আছে, আমার দরকার নাই। এই জিনিসগুলি যদি আমরা কাজে লাগাই, আমি আপনারা একটা উদাহরণ দিই। অনেকদিন আগে কোন একটা সেমিনার আমি গেছিলাম, সেখানে আমাদের অনেক এই দেশি বাংলাদেশি বিভিন্ন উচ্চ ধরনের বাংলাদেশিরা সেখানে যোগ দিয়েছিল। তা আমি তখনও কমিশন ছিলাম মেরিল্যান্ডে। তো প্রশ্ন করা হলো
যে বাংলাদেশি গ্রুপের মধ্যে এত বিভেদ কেন, বাংলাদেশি গ্রুপের মধ্যে এত বিভেদ কেন? আমরা তো অন্য কমিউনিটির মধ্যে আমরা এত বিভেদ দেখি না, আমাদের এত এত কমিটি অ্যাসোসিয়েশন কেন, অর্গানাইজেশন কেন? তো তখন আমি দাঁড়িয়ে আমি তখন বললাম যে আসলে সংখ্যাটা ব্যাপার না। ম্যারিল্যান্ডে আমি তখন বলেছিলাম যে শুধু পশ্চিমবঙ্গেরই অনেক এখানে অ্যাসোসিয়েশন, অনেকই, কিন্তু অনলি পার্থক্যটা হচ্ছে আমাদের কিন্তু বেশি বেশি অ্যাসোসিয়েশন বা অর্গানাইজেশন নেই। পার্থক্যটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে হানাহানি, মানে সরি, আমরা কন্দল করি, আমরা মামলা করি, আর নিজেদেরকে ফুটিয়ে তোলার জন্য আমরা সবসময় একটা চেষ্টা করি। কেমন এই জিনিসটা বাদ দিয়া যে ভালো জিনিসটা যে আমরা সবাই মিলে একসাথে কাজ করব, এটাই এখানে। সংখ্যাটা বড় কথা না, সংখ্যাটা তখনই, ছোট সংখ্যাটা অনেক সময় বড় হয় যদি সেখানে বিভেদ সৃষ্টি হয়, সেখানে যদি আপনার নিজেদের মধ্যে যদি বহিঃপ্রকাশ ঘটে। আমরা দেখেছি যে আমাদের এই বহিঃপ্রকাশটা এমনকি টেলিভিশন পর্যায়ে গেছে, কোর্টেও গেছে। এটা যদি আমরা না করে, কেমন, ঠিক আছে তুমি তোমার অগ্রেশন করলে আমার আপত্তি নেই, আমি তোমারটা যাবো, তুমি আমারটা আসবা, এই ভিত্তিতে যদি আমরা যদি সমতা করি, কেমন, তোমার দরকার হলে তুমি আমার সাথে হেল্প করবো, আমি তোমাদের হেল্প করবো, এই ভিত্তিতে যদি আমরা যদি করি, কেমন, তাহলে কিন্তু আমাদের এই ধরনের থাকা উচিত। এবং আমি মনে করি আমরা আমাদের সেই মনটা কিন্তু আমাদের আসলেই বড়। এটা কিন্তু আজকে কিন্তু ন্যাশনাল লেভেলে তারা জানে যে বাঙালিদের মন কিন্তু আসলেই উদার, এটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু কিন্তু আমরা এই উদারটাকে আমরা কাজে লাগাবো, ভালোভাবে কাজ, এই জিনিসটাকে আমাদের বুঝাই দিতে হবে যে আমরা যে উদার, আসলেই আমাদের খারাপের থেকে উদারটা আমাদের বেশি। আর বাংলাদেশের সমস্যা কি আপনার ধরেন যেগুলো যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বিষয়ে সুযোগ নেওয়ার আসলে সম্ভাবনা আছে কিন্তু নানা কারণে সম্ভব হয়ে উঠছে না, এরকম কোনো বিষয় আপনার নজরে আছে কিনা? আমি এই ব্যাপারে এখন কোনো কিছু বলতে চাই না, কারণ আসুক, পলিসি সেটিং করুক, আপনারাও দেখবেন, আমরাও দেখব, কেমন, পরে হয়তো বোঝা যাবে। এই মুহূর্তে এখনো ট্রানজিশনের টাইমে আছে, কেমন। তবে একটা জিনিস অবশ্যই আমি অ্যাজ এ বাংলাদেশি অরিজিন সেটা অবশ্যই বলবো যে যত কিছু হোক, আমার এট দি এন্ড আমার দেশের জন্য যেটা আমি কিছু ফেলে আসছি সেটা যেন উন্নতি করতে, এখন সে যে কোনো দিক দিয়ে, কেমন। আমি চাই আমার দেশের একটা সুনাম যেন পৃথিবীতে, আমি আমেরিকাতে বাংলাদেশি হিসাবে একটা পার্সন হিসাবে এসে আসছি, হয়তো আপনি যেমন উন্নতি করেছেন, বা একটা দেশ যেখানে ফেলে আসছে, যেখানে কোটি কোটি লোক আছে, এই কোটি লোকের জন্য সম্মানটা যেন পৃথিবীতে একটা নিয়ম মাফিক সুন্দরভাবে ফুটে ওঠে, এটাই আমাদের কাম্য। এখন হয়তো এটার দিকে হয়তো আমাদের নেক্সট অ্যাডমিনিস্ট্রেশন হয়তো সেটাই চেষ্টা করবে, কেমন, হয়তো এটা নীতি নির্ধারক ভাবে কাজ করবে, আমি আশা করি। আমি কিন্তু এর থেকে বেশি বলতে পারতেছি না। সেটা আমরা আরেকটা বিষয় আনিস ভাই, যেমন আপনার আপনার এখানকার মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ভালো জায়গা, মানে একটা উচ্চ পর্যায়ের একজন সেনেটর, একজন কংগ্রেসম্যান, তো ভাইস প্রেসিডেন্ট বর্তমান, আগেও যিনি ছিলেন, মানে এরকম অনেক বড় বড়দের সাথে কিন্তু আপনাদের যে একটা যোগাযোগের একটা সুযোগ থাকে, এখনো আছে এবং ভবিষ্যতে আরো বেশি হবে ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে এই আপনার এখানে যে ধরেন একটা বাংলাদেশের যেটা কূটনীতির একটা বিষয় থাকে, কূটনীতির জায়গা থাকে, আপনারা কি এই এই জায়গার মধ্যে যারা কূটনীতিকরা রয়েছে তাদেরকে তাদের সাথে আপনারা কূটনীতিতে আপনাদের সাথে কি যোগাযোগ রক্ষা করে কিনা, বা আপনাদের কিছু সহযোগিতা নেয় কিনা বিভিন্ন বিষয়ে? কারণ দেখা আহ যায় যে মানে ওনাদের আমাদের এখানে যারা এম্বাসেডর অথবা যারা রাষ্ট্রদূত যারা থাকেন, তারা কিন্তু একজন সিনেটর অথবা স্টেট ডিপার্টমেন্ট অথবা কংগ্রেসম্যানের সাথে মানে ডিপ্লোমেটিক চ্যানেলে কিন্তু সময় লাগে, অনেক ক্ষেত্রে সুযোগ হয় না। আপনারা যেমন যে কোনো সময় যেভাবে আপনারা যোগাযোগ করতে পারেন, তাদের কিন্তু সেটা অনেকটা আমার মনে হয় যে একটু কঠিন। দেখেন, এখানে আপনি যেটা বলছেন আমি এইভাবে বলবো যে একটা বাচ্চা যখন ছোট থাকে তখন কিন্তু সবাই আদর করে, কিন্তু তাকে সেইভাবে একজন মেধাবী কিংবা তাকে পরিপূর্ণভাবে দেখে না, তাকে আদর করে সেভাবে। বয়স যখন বাড়ে, যখন সে বড় হয়, সে যখন উপযুক্ত হয়, তখন সে যদি তার আহ, মেধা বা শিক্ষা যা যদি সে পরিস্ফুটিত করতে পারে, দেখাতে পারে, তখন সে সম্মানটা পায়। তো আজকে
আমাদের বাংলাদেশে এই 50 বছরের শিশু থেকে মনে করেন এখন একটা পর্যায়ে আসছে। এই পর্যায়ে এসে আমি যেটা বলবো, অনেকেই অনেক অনেকেই বাংলাদেশ সম্বন্ধে জানে, অনেকে এটা সম্বন্ধে চিন্তা করে, সেটা আপনারা পেপারে দেখছেন, গণমাধ্যমে দেখছেন, আমিও দেখছি, সবাই জানে। কিন্তু আমি যেটা মনে করি প্রথমে, যে আমি আমার যোগ্যতা অর্জন করলাম কিনা। আমি যদি আমার যোগ্যতা অর্জন করি, তাহলে আমি যা বলবো অ্যাটলিস্ট সে তো শুনবে, অ্যাটলিস্ট সে তো বুঝবে। কারণ আমি যদি নিজেই যোগ্যতা অর্জন না করি, তাহলে আমি আমার কথা তো কেউ শুনবে না। তা আমি মনে করি আজকে প্রথম, আমি মনে করি যে বাংলাদেশের এতদিন নিশ্চয়ই একটা ভালো পর্যায়ে আসছে। আজকে আমাদের ভূমিকায় বাংলাদেশ ইজ ফর ন্যাশনাল বাইডেন ন্যাশনাল কাউন্সিলের মাধ্যমে আজকে যে আমরা পরিচিতি লাভ করছে, এটা মনে করি আমাদের একটা যোগ্যতা অর্জন করছে। কেমন ছোট হোক বড় হোক, যেভাবে হোক একটা যোগ্যতা অর্জন, এরকম ভাবে আরো যোগ্যতা অর্জন করবে। মনে করেন আমাদের এখানে আরো কিছু হয়তো ডাউন দি রোড আমাদের হয়তো কেউ কংগ্রেসম্যান হবে, কেউ সিনেটর হবে, কেউ গভর্নর হবে। তখন একটা পর্যায়ে দেখা যাবে যে হ্যাঁ, তখন আমাদেরকে জিজ্ঞাসা করবে তোমার দেশে কি দরকার, বা তোমার যে ফেলে আসো দেশটার আজকে কি অবস্থা। কেমন এখন আমরা হয়তো তাদেরকে যে বলতেছি, তারা হয়তো একসময় আমাদেরকেই বলবে। কিন্তু এটার জন্য যে সমস্ত দরকার, সেটা হচ্ছে যে আমাদের নিজেদেরকে এইখানে যোগ্যতা আগে অর্জন করতে হবে। এবং আমি যদি নিজের যোগ্যতা অর্জন না করি, যেটা আমেরিকাতে বলে, তুমি যদি কি বলে টেবিলে যদি না বসতে পারো, আমাকে টেবিলে বসতে হবে। তো এখানে আমাকে টেবিল চেয়ারে বসতে হবে, একটা সিট আমাকে নিতেই হবে। মানে আমি বলছি যে আমার এখানে যোগ্যতা অর্জন করতে হবে, আমি যেন সেখানে আমি একটা ভূমিকা রাখতে পারি। আমি যোগ্যতা দেখাতে পারবো যে হ্যাঁ, মেধায় বলেন, আপনি কাজে বলেন, যে কোনো ভাবে। আমার মনে হয় যেন আমরা সেই পথে আছি। কেমন এবং একটা পর্যায়ে দেখা যাবে সহসাই অদূর ভবিষ্যতে যে আমাদের কাছেই তারা বলবে যে তোমাদের কি লাগবে। কেমন তখন আমরা যদি নিজেরাও জিজ্ঞাসা বলি, তখন শুনবে। কিন্তু এখন হয়তো আমরা যেটা করতেছি, এখন তারা হয়তো শুনছে, কিন্তু হয়তো বলিষ্ঠভাবে হয়তো আমরা তাদেরকে বোঝাতে পারতেছি না, কিংবা হয়তো বলিষ্ঠভাবে আমাদের এখনো, যেমন মনে করেন আমেরিকা যদি যখনই কোনো কিছু করে, তাদের প্রথমে হয়তো তারা ইন্ডিয়াটা চিন্তা করে। কথা বলতে আপনি টেলিভিশনে দেখতেছেন ইন্ডিয়া চায়নার কথা বলতেছে, কারণ তারা সেভাবে তারা প্রতিষ্ঠিত করতে পারছে। কেমন আমরা যদি সেভাবে প্রতিষ্ঠিত করতে পারি, নিশ্চয়ই আমাদের বলবে, তখন আমাদের কথায় কথায় বলবে যে বাংলাদেশ একটা নাম দিয়ে বলবে। আমি আশা করি যে এক সময় যে আমাদেরকে নিজেদের প্রতিষ্ঠিত হবে, আমাদেরকে পরিচিত হতে হবে, আমাদেরকে ওই পর্যায়ে মানে যে কোনো পর্যায়ে যে কোনো ভূমি আমাদের আসতে হবে। আমি সেটাই মনে করি, এবং মনে করি যে ইনশাল্লাহ এটা বেশি দূর নয়, আসবে। আমি সেটা আশাবাদী। এখানে যারা বাংলাদেশি কূটনীতিকরা যারা রয়েছেন, বাংলাদেশি এখানে যারা দায়িত্ব পালন করেন, তাদের সাথে আপনাদের যোগাযোগ কেমন, বা তারা আপনাদের সাথে কতটুকু যোগাযোগ রক্ষা করে? আমি আমার সাথে অনেস্টলি বলি, আমি এই বাংলাদেশের সাথে আমার যোগাযোগ খুব কম। আমি মানে এই দেশে আমি নজর দিয়েছি, আমার সাথে সত্য কথা বলতে আমার নাই। আমি নিজেকে মনে করছি আগে এই দেশের যোগ্যতা অর্জন করে নিই। কারণ আমি যদি যোগাযোগ রেখে যদি আমার যোগ্যতা অর্জন না করতে পারি এই দেশে, আমার কথা কেউ শুনবে না। আমার কথা শুনতে হলে আমাকে আমার যোগ্যতা অর্জন করতে হবে, আমাকে দেখাইতে হবে যে আমি এই দেশে পারি, আমার যোগ্যতা আছে, আমার কথা শুনবে, আমার মেধা আছে, নিশ্চয়ই তখন শুনবে। তার আগে তো আমি পারি না। এই জন্য আমার এই দিকে আমি নজরটা বেশি দিছি গত অনেক বছর। এখন মনে করি যে হয়তো কিছুটা হয়তো যোগ্যতা অর্জন করছে, হয়তো এখনো পুরাটা হয়নি, কিন্তু যোগ্যতা অর্জন না করলে কেউ শোনে না। সেটাই না, যতটুকু ধরেন আমি যে বিষয়টা বললাম যে এখানকার ধরেন আপনাদের সাথে তো একটা সম্পর্ক উচ্চ পর্যায়ে রয়েছে বিভিন্ন ভাবে। তো কূটনীতিকরা, বাংলাদেশি কূটনীতিকরা এখানে যারা আছেন, তারা তো আপনাদেরকে সেই কাজে লাগাইতে পারে, সেই যেহেতু বিষয়টা আমরা বললাম। এটা তাদের ব্যাপার, আমি আমি নিজের থেকে বলবো না। কারণ আমি এইভাবেই ধরবো যে আমার কাজটা হবে আমেরিকান ভিত্তিক। আমি যদি যে দেশে আমি আছি, সেই দেশের যদি আমার মন প্রাণ যদি আমি তাদের জন্য না করতে পারি, আর আমি যদি আমার আহ, সবসময় দেশের দিকে তাকাই, তো তাদেরও তো বলবো যে তুমি কতটুকু এই দেশের প্রতি মানে কতটা নিবেদিত। তা আমি আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমার এই দেশের নিবেদিত। পরে আমার যখন যোগ্যতা আমি মনে করি, আমি এতদিন কারোর সাথে অবশ্যই আমি অতটুকু রাখিনি, তবে যোগ্যতা অর্জন করলে আমি মনে করি যে তারা অবশ্যই রাখবে।
তখন আমি নিজেও হয়তো ভালো ফিল করতে পারবো যে ঠিক আছে ভাই, আমি তো তোমাদের সাথে চেয়ারে বসতে পারছি, প্লিজ আমার কথাটা শোনো। এখন যদি আমি যদি সেই মনে করেন আমি দূরে দাঁড়ায় আছি আর সেই মিটিং এ বসছে মনে করেন ভিতরে, হয়তো শুনতেওছে না, জোরে জোরে চিল্লায় বলতেছে, চিৎকার মেরে বলতেছে আমার কথা শোনো শোনো আমার কথা শোনো, তার তো কেউ শুনবে না, হয়তো শুনলে হয়তো অতটুকু গুরুত্ব দেবে না। তা আমি চাচ্ছি যে প্রথমে আমি যে বসি, আমার মতো আর কেউ বসুক, চেয়ার টেবিলে বসুক, যেখানে ডিসিশন মেকার আছে, পলিসি মেকার, তাদের সাথে বলবো। তখন আমি একটা বলতে পারবো যে ভাই আমার এই বক্তব্য, তোমরা শোনো বা না শোনো তোমাদের ব্যাপার, আমি তোমাদের বলছি। তখন একটা পর্যায়ে আসবে, তারা নিশ্চয়ই শুনবে। এটি হচ্ছে নিয়ম, কারণ আপনি নিজেই বোঝেন। আর আমি ওইভাবে কোনোদিন দেখিও নেই দেশের সাথে আমার আমার প্রথম থেকে এই পর্যন্ত যে আমি যদি এই দেশে আমি লয়াল হয়ে যদি কোনো কিছু করতে পারি, সেটাই হবে আমার সবচেয়ে 1 নম্বর। তারপরে যে পরটা দেখা যাবে। অনেক ধন্যবাদ আনিস ভাই। ওই যে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার যে বিষয়টা, সামনের প্রক্রিয়াটা কি যদি একটু বলেন সংক্ষেপে, যে কখন দায়িত্ব নেবেন, কখন অভিষিক্ত হবেন, যদিও আমরা অনেক জানি, তারপর আপনার থেকে একটু শুনতে চাই। না, এটা তো এটা এটা মানে সিম্পল থিং। এটা যা আমি বলবো আর যা ন্যাশনে যেটা আছে একই জিনিস, এর মধ্যে কোনো প্রক্রিয়া কোনো চেঞ্জ কিছু নেই। এর মধ্যে যদি আমি এর মধ্যে কোনো কিছু কিছু বলবো না, কারণ আমার বলা উচিত না। কেমন কেমন আপনারা যা জানেন আমি সেটুক জানি, বুঝতে পারছেন? আমি এটুক জানি, এটুক বলতে পারি। আমরা আশা করি যে আমাদের জন্য শপথ দিনটা যেন আমরা যেন সবাই উপভোগ করতে পারি, সেটি আমাদের আমাদের মূল লক্ষ্য। বুঝতে পারছেন? আমি এতে কিছু বলতে পারবো না ভাই, কারণ আপনি নিজেও জানেন। তাদের অনেক শুভকামনা থাকলো, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক বিষয় আমরা আপনার কাছ থেকে জানতে পেরেছি, এবং বাংলাদেশ ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিলের যে আপনাদের যে আপনারা যে একটা ভিত্তি স্থাপন করছেন, যে ফাউন্ডেশন তৈরি করছেন বাংলাদেশিদের জন্য, এখানকার বাংলাদেশি আমেরিকানদের জন্য, ভবিষ্যতে এটা অনেক আরো বড় আকারে ভিন্নভাবে আশা করি যে আপনারা সেই যে চিন্তা ভাবনা আপনাদের রয়েছে সেভাবে এগোবেন, এবং আমরাও চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আমি একটা কথা বলতে পারি এখানে? জি জি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল যেদিন এটা অফিসিয়ালি এটা বেরোয় নোটিফিকেশন, যে সারা আমেরিকাতে, যেটা সেদিন পরেই অনেক মিডিয়া আমাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিল আর কি। সেটা আপনিও বলেছেন, অনেকেই বলেছে, আমাদের ডিরেক্টরদের শুধু আমার না, এটা বিভিন্ন কাউন্সিল, যেমন পাকিস্তানি কাউন্সিলদের ডিরেক্টরদেরকে বলছিল। আমাদের উপদেশ থেকে নির্দেশ ছিল যে আমরা যেন মিডিয়াতে না যাই। এবং তখন কিন্তু আমরা ভালোভাবে আমরা বলতে পারিনি কি কারণটা। কেমন? আমাদের তখন একটাই আমাদের ছিল যে আমরা কেউ বাইরে যাব না, কারণ আমাদের কথাটা কোন পর্যায়ে যাবে আমরা নিজেরও জানি না। আর আমরা ইলেকশন করতেছি এমন এক সময়, যে সময় একটা সিচুয়েশন, আপনি বুঝতেছেন কি সিচুয়েশন। কেমন? আমি আমার লোক, আপনার মতো মিডিয়া বা অনেক মিডিয়াতে আমরা কিন্তু যাইনি, সেজন্য কিন্তু আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু আজকে যে আমরা যে রেজাল্টটা আপনাদের এনে দিতে পেরেছি, আমি মনে করি যে আমি একটা ভাগ্যবান। কেমন? আপনারা কিন্তু, আপনাদের সব মিডিয়ার কাছে আমার একটাই অনুরোধ, যে আপনারা কিছু মনে করেন না। আমরা কিন্তু ওই ভেবে কিন্তু আমরা আমার থেকেও নির্দেশ ছিল আমার স্টেট ডিরেক্টরদের কাছে, যে তোমরা কেউ যাবা না, কারণ তোমার একটা কথা কিন্তু এটা ইন্টারপ্রেট অনেক ক্ষতি হতে পারে। কারণ আমাদের একটা মূল লক্ষ্য ছিল যে আমরা যেন ইলেকশনে জিতে আসি, এবং সেভাবে আমরা কাজ করি। কেমন? যদি আপনারা যদি কিছু মনে করে থাকেন, প্লিজ আমাদের। এখন বুঝতে পারছি আনিস ভাই কেন তখন আসতে চাননি। আচ্ছা আনিস ভাই, আমাদের দর্শকদের থেকে দুইটা প্রশ্ন আছে, যদি আপনি জবাব দেওয়ার মতো যদি মনে করেন জবাব দিবেন। ডক্টর সিদ্দিকুর রহমান তিনি বলেছেন, বাংলাদেশ কি লাভবান হবে বিশেষ করে নতুন প্রেসিডেন্ট ক্ষমতা পরিবর্তনে? আরেকটা উনি ওনার কি আপনার কথা বলছে, ওনার কি লক্ষ্য বাংলাদেশ নিয়ে? এবং তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে উনি রাশেদ চৌধুরীকে দেশে পাঠানোর সাহায্য করবে। এই তিনটা প্রশ্ন ডক্টর সিদ্দিকুর রহমান দেখেন। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশের কোনো লাভ হবে কিনা, এই তো, তাই তো আপনার প্রশ্ন, তাই না? আপনার এটা কিন্তু আমেরিকান ফরেন পলিসি। আমি যতটুকু আশা করি, আমি 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 একটা কথা আমি নিজের থেকে বলি, আমি কিন্তু বড় হয়েছি আমার
যৌবন বলতে গেলে বাংলাদেশে হয়েছে। তো আমার অবশ্যই মন চাবে, প্রাণ চাবে দেশের জন্য কিছু করতে, এর মধ্যে কোনো ভুল নেই। আমার যতটুকু ক্যাপাসিটি আছে আমি ততটুকুই করবো, আমি তার থেকে হয়তো একটু বেশি করবো, আমার যতটুকু আমি করবো, কেমন। এবং এই বর্তমান প্রশাসনের নীতি নির্ধারণে অনেক কিছু আছে যেটা হয়তো আমি অনেক কিছু হয়তো জানি, হয়তো অনেক কিছু জানি না, আমি একটু কিছু বলতেও পারতেছি না। তবে এইটুক জানি, এইটুক বলতে পারি যে হ্যাঁ, আন্তর্জাতিকভাবে সবাই, বিশেষ করে বাংলাদেশও একটা লাভবান হবে, এইটুকু আমি আশা করতে পারি। সেকেন্ড, আপনি যে কোশ্চেন করছেন সেটা হচ্ছে কি কোশ্চেন আমাকে বলবেন সেকেন্ডটা? ডক্টর সিদ্দিকুর রহমান, বাংলাদেশ কি লাভবান হবে এবং আপনার লক্ষ্য বাংলাদেশ নিয়ে? না, আমি তো আগেই বলেছি আমার লক্ষ্য হচ্ছে যে, প্রথমে আমি আগেই বলেছি যে আপনারা সবাই জানেন যে আমি আমি দেশের সাথে আমার যোগাযোগ খুব কম ছিল এবং নেতাদের সাথে আমার যোগাযোগ কম ছিল। আমার প্রথম লক্ষ্য ছিল এই দেশে একটা নিজেকে কিছু একটা করা, যোগ্যতা অর্জন করা। অর্থাৎ আমার নিজের যোগ্য না, আমার বাংলাদেশিদের যোগ্যতা অর্জন করা, এবং সে যোগ্যতা এখন অর্জন হয়েছে। এখন আমাদের অবশ্যই লক্ষণ হবে যেন আমরা ওই নেক্সট লক্ষ্য যেন আমরা যে যে পর্যায়ে আছে আমরা যেন ছোট এলাকা ছোট টেবিলে আমরা যেন জায়গা নিয়ে বসতে পারি, বড় এলাকায় বড় জায়গা নিয়ে বসতে পারি, তারপর আমাদের কোনো কিছু অবশ্যই আমাদের দেশে লাভবান হবে। এই কারণে আমি সিম্পল ভাবে ধরে নিই, আমি সিম্পল একটা উদাহরণ দিই। যদি আজকে যে আমাদের দেশের ভাইয়েরা যে এখানে যারা আছে, তারা যদি ঠিক মতো কাজ করতে পারে, তারা যদি উপযুক্ত কাজ পায়, তারা যদি ভালো রূপ উপার্জন করতে পারে, কেমন, দেশ কি লাভবান হবে না? কারণ এই টাকাটা দেশেই যাবে। আমি অত বিশদভাবে বলতে যাব না, আমি ছোট জিনিসটাই বলছি। আমি যদি এখানে যদি $10 বেশি আমি যদি $15 রুজি করি, আমি কি $1 কি দেশে দেবো না? আজকে বাংলাদেশে মনে করেন যে সংখ্যা লোক আছে, প্রত্যেকটা লোক যদি $1 করে দেয়, এটা কি কম নাকি? আমি একদিন হিসাবে বলছি। আপনি এইটাই আমাদের একটা লাভবান যে আমরা চাবো আমাদের লোকদের জন্য ইনকাম বাড়ে। যাদের মনে করেন কিছু অসুবিধা আছে বিভিন্ন রকম, আমরা সেভাবে চেষ্টা করব। আমার কি মনে ইচ্ছা হয় না যে ডাক্তার এখানে এসে ক্যাব চালাচ্ছে, তার সে কোনো কিছু করতে পারতেছে না, আমার কি ইচ্ছা হয় না তাকে এমনভাবে পর্যায়ে নিয়ে আসতে যে যেটা তাকে সে হয়তো একটা ট্রানজিশন টাইমে সে একটু হসপিটালে কাজ করলো, অ্যাট দি সেম টাইম কিছু পয়সা পেলো, সে ডাক্তারি দিয়ে গেল। আমার কি ইচ্ছা হয় না? নিশ্চয়, কিন্তু একটা প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়ার মধ্যে আমরা আগাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা কামিয়াব হবো। আমি বৃহৎ আকার আমি এখন কিছু বলতে পারতেছি না, পলিসি মেকিং ম্যাটার্স, সেটা অবশ্যই। আর লাস্ট যেটা কি প্রশ্ন বলছেন? প্রশ্ন যে খুনি রাশেদ চৌধুরীকে দেশে পাঠানোতে সাহায্য করবেন কিনা, এরকম সাহায্য করবেন কিনা? না, আমি 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 আগেই বলি যে আমাকে উপযুক্ত হতে দেন, আমাকে উপযুক্ত হতে দেন, আমাকে বলার ক্যাপাসিটি হতে দেন। আমার মতো আরো কয়েকজন লোক আসুক, তারপরে আমি এই মুহূর্তে এটা আমেরিকার ব্যাপার, সরকারি ব্যাপার। আমার যখন ক্যাপাসিটি হবে নিশ্চয়ই আমি কোনো ভূমিকা রাখবো। আমাকে উপযুক্ত হতে দেন, আমার মতো আরো 10 জন যেন উপযুক্ত হয়, তাদেরকে ভূমিকা রাখতে দেন। এর থেকে তো আমি কিছু বলতে পারি না। অনেক ধন্যবাদ আনিস ভাই। তো আর কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং না, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি যারা রয়েছেন এবং আপনার সাথে যারা কাজ করেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি 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 প্রথমে আমার সাথে যারা কাজ করছে 13টা স্টেটের ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, চিফ কোঅর্ডিনেটর, আমি সবার কাছে আমি ধন্যবাদ দিই, সবার কাছে আমি কৃতজ্ঞ যে সবাই কাজ করছে। কেউ হয়তো কম করেছে, কেউ হয়তো বেশি করছে, কিন্তু ভলান্টারি কাজ, আমি কারো দোষ দেব না। সবাই যা করছে বেশি কাজ করেছে, নতুবা কিন্তু আজকে আমরা এই পজিশনে আসতে পারতাম না। আজকে আমাদের এই পজিশনে আসা কিন্তু একমাত্রই কারণ সবার সম্মিলিত এফোর্ট। আমি কিন্তু বিচার করিনি কার কি ব্যাকগ্রাউন্ড, আমি বিচার করেছি ব্যাকগ্রাউন্ড, তাদেরকে নিয়ে করার সময় ব্যাকগ্রাউন্ড দেখেছি, সে এই দেশের লক্ষ্যে সে কাজ করতে পারবে কিনা, এই দেশের লোকদের কাছে আমাদের বাংলাদেশে পৌঁছতে পারবে কিনা, এবং আমরা মূল লক্ষ্যে পৌঁছতে পারবো কিনা। এটাই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড, আমার কিন্তু বিবেচ্য ছিল। আমি দেশে আমি কি করছি সেটা আমার কিন্তু বিবেচ্য নয়। আমার বিবেচ্য এখানে যে আমার যোগ্যতা, আমি 10 লোকের কাছে পৌঁছতে পারছি কিনা, আমি 10 লোককে মোবিলাইজ করতে পারছি কিনা, আমি 10 লোককে ভোটে নিতে পারছি কিনা। আমার এটাই কিন্তু উদ্দেশ্য ছিল এবং সেটাই কিন্তু পার্টি থেকে, ক্যাম্পেইন থেকে নির্দেশ ছিল আমার। আজকে এই 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 পর্যায়ে আসার জন্য যে সমস্ত নেতারা কাজ করেছে, বিভিন্ন স্টেট ডিরেক্টর, তাদের প্রত্যেকের কাছে ধন্যবাদ। আর আরেকটা ধন্যবাদ হচ্ছে, সেটা হচ্ছে যে
কমিউনিটি একটা বিরাট হেল্প করেছে বিভিন্নভাবে। সেটা হচ্ছে কেউ হয়তো সরাসরি করেছে, কেউ ইনডাইরেক্ট মানে ইনডাইরেক্টলি করেছে এবং পরোক্ষভাবে। এটা কিন্তু ছোট বিষয় নয়, কিন্তু এভরি সিঙ্গেল থিং কাউন্টস। কেমন, যেমন এই দেশে বলে এভরি ভোট কাউন্টস, এই দেশে সবকিছুই কাউন্ট। আপনি মনে করেন এই যে আপনি যে অনলাইনে প্রতিদিন প্রতিক্ষণ যে আপনি টক শো করেছেন কিংবা বিভিন্ন, এটাও কিন্তু হেল্প। আমি এদেরকেও ধন্যবাদ জানাই। হয়তো আমার কাউন্সিলটা আমরা প্রকাশ করে আসতে পারিনি, কারণ বিভিন্ন প্রকাশ মানে আমরা মিডিয়াতে আসতে পারিনি। তার কারণ হচ্ছে, আমি তো আপনাকে বলেছি কি কারণ, যে আমরা চাই না আমাদের কোনো কিছু বই প্রকাশ ঘটুক। কারণ আমাদের কাউন্সিলটা যখন হঠাৎ করে প্রকাশ হয়, তখন কিন্তু আদার সাইড কিন্তু জানতেও পারেনি যে এটা হবে। কেমন, কিন্তু আমরা যে পট করে নেমে যে আমরা যে কাজে নেমে গেছি, এটা কিন্তু অনেকে বুঝতেও পারেনি। কেমন, এটা শুধু আমার না, ইন্ডিয়ান কাউন্সিল, পাকিস্তান কাউন্সিল, এটাই। তা আমরা এরকম ভাবে আমাদের মতো অনেকেই কাজ করছে। কেউ হয়তো সরাসরি করছে, কেউ হয়তো ইনডাইরেক্টলি, কেউ হয়তো ফোন করেছে। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আজকে এই সুনামের ভাগী হয়তো আমাদের ব্যানারটা হয়তো নিচ্ছে, কিন্তু আমি সুনামের ভাগী কিন্তু ব্যানারকে বলবো না, আমি বলবো সারা বাংলাদেশি যারা আমেরিকাতে আছে, রিগার্ডলেস তার ব্যাকগ্রাউন্ড, রিগার্ডলেস তার আদার থিং, এই যে ভোটটা দিয়েছে আজকে বাংলাদেশিদের যে নামটা, আর যেই হোক আজকে ন্যাশনাল ক্যাম্পেইনে যে তারা জানছে যে আমাদের একটা ভোটে তাদের একটা বিরাট একটা ভোটে তারা পার্ট নিতে পারছে, এটাই কিন্তু আমাদের একটা গর্বের বিষয়। এবং প্রত্যেক মিডিয়াকে, প্রত্যেক কি বলে লোককে, যে যেভাবে করছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই অন্তর থেকে। এবং আমি মনে করি একদিন হয়তো এটা হয়তো আমাদের আরো উন্নত করবে, বিরাট ভূমিকা রাখতে পারবে। আচ্ছা, আর কি আছে কোশ্চেন? শুভকামনা। থ্যাংক ইউ। আমি আগেও বলি, বাংলাদেশিদের কাছে, আমার বাংলাদেশি সবার কাছে ভুল সবারই হয়, ভুল নিশ্চয় আমারও হয়েছে, আমি মানুষ। কিন্তু এটা অর্গানাইজেশন চালাইতে যে আমাকে অত্যন্ত অনেক সময় খুব দৃঢ় পদক্ষেপ নিতে হয়েছে আমাকে। কারণ এটা চারটিখানি ঘটনা, 13টা স্টেট ইলেকশনে, সুইং স্টেট, রেড স্টেট চালানো ইজ নট ইজি থিং। কারণ সেখানে আমাকে আমাকে অনেক সময় খুব মানে অনেক পদক্ষেপ নিতে যে আমার করতে হয়েছে। যদি কোনো মনক্ষুণ্ণ হয়ে থাকে, আমি জানি হবে না আজকে বিজয়ের দিনে, তারপরে আমি বলে রাখি যে আমি দেশের স্বার্থে, আমেরিকার স্বার্থে, আমার জনগণের স্বার্থে আমি এটা করছি। অবশ্যই। তো কি সুখবর দিয়ে শেষ করবেন? জি, কি সুখবর দিয়ে শেষ করবেন? সুখবর অবশ্যই যে আজকে আমেরিকাতে একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পেরেছি। এই ন্যাশনাল প্ল্যাটফর্ম এটা ইলেকশনের মাধ্যমেই হয়েছে। আজকে এই প্ল্যাটফর্মটা কিন্তু এই ঝান্ডা, যেটা আমরা প্ল্যাটফর্ম, আমরা বাংলা বলি ঝান্ডা, এই ঝান্ডা যেন আমরা চালাই নিতে পারি আগামী ইলেকশনে বা পরবর্তী যত হোক, বা ইলেকশন হোক বা যে কোনো কাজে হোক, আমাদের যে ঝান্ডা যেন সমুন্নত থাকে, সেটাই আমার কাছে, সবার কাছে অনুরোধ। আজকের এই গৌরব কিন্তু আমার একলা না, আমি একলা কিন্তু করিনি, সবাই মিলে করেছে। আমাকে শুধু দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্ব পালন করেছি, আমাকে যা বলা হয়েছে আমি তাই করেছি। তার মধ্যে থেকে আমি আমার যেটা উপযুক্ত মনে করছি সেটা করছি। আজকে কিন্তু এই বিজয় সবার, আমি মনে করি এই বিজয়ে বাংলাদেশ লাভ হবে, এইটুকু আমি বলতে পারি। আমরা সে এটা লাভ প্রত্যাশা হবে, করি বাংলাদেশ লাভবান হোক, বাংলাদেশি কমিউনিটি লাভবান, কারণ আমি আমার দেশটাকে তো যেটাই আমি ফেলে আসতে পারি না, এবং আমেরিকা লাভবান হোক। অনেক ধন্যবাদ অবশ্যই। আনিস ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমেরিকা তো ফার্স্ট। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।